গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু ও আশ্চর্যদ্বীপ। আজ এর শেষ পর্ব। বিশাখাপত্তনমে ফিরে এবার পুলিশ কমিশনার অফিসের বদলে যাওয়া হলো সুরেশ নাইডুর অফিসে। তিনি জল পুলিশের একজন বড় কর্তা। তিনি বললেন, আমি পদ্মনাভনের কাছ থেকে সব শুনেছি। আমাদের এই এলাকায় যতগুলো মোটর বোট আছে তার চালকদের ছবি আর পরিচয়পত্র আমাদের কাছ থেকে আছে। তারিককে সেই সব ছবি দেখাবার পর সে একজনকে চিনতে পেরেছে। সে হলফ করে বলেছে যে জোজোকে ধরে নিয়ে গিয়ে যে বোটে তোলা হয় সেই বোট চালাচ্ছিল এই লোকটি। এর নাম ফ্রেড। কাকাবাবু বললেন, ফ্রেড? আমাদের একদিন একটা বোটে করে একটা দ্বীপে নিয়ে গিয়েছিল। সেই চালকের নামও ছিল ফ্রেড। একই লোক হতে পারে? সুরেশ নাইডু বললেন, হতেও পারে, নাও হতে পারে। ফ্রেড খুব কমন নাম, আর নাম শুনে কিন্তু বোঝা যাবে না এরা খ্রিস্টান না হিন্দু। এই লোকটির পুরো নাম ফ্রেড গোয়েল। কাকাবাবু বললেন, আমি ছবিটা একবার দেখতে পারি? সুরেশ নাইডু বলতে একজনকে আনতে বললেন ছবিগুলো। তারপর বললেন, এর মধ্যে আমরা ফ্রেডের বাড়িতেও খোঁজ করেছি। মোটর বোটের মালিকও সে নিজেই। আজ সকালেই সে বেরিয়ে গেছে বোট নিয়ে। কোথায় গেছে তা অবশ্য তার বাড়ির লোক জানে না। কাকাবাবু বললেন, জানলেও বলবে না। জোজোকে যদি অন্য কোনো বাড়িতে সরিয়ে ফেলতে চায় তাহলে গাড়িতেই নিতে পারত। মোটর বোটে যদি নিয়ে যায় তাহলে কি কোনো দ্বীপে নিয়ে গেছে? সুরেশ নাইডু বললেন, হতেও পারে। কিংবা সমুদ্রের ধারে যদি অন্য কোনো দূরের শহরে নিয়ে যেতে চায় তাহলে মোটর বোটেই সুবিধা। কেউ সহজে পিছু তাড়া করতে পারবে না। একজন কর্মচারী ছবির ফাইলগুলো নিয়ে এলেন। কাকাবাবু আর সন্তু ফ্রেডের ছবিটা দেখা মাত্র চিনতে পেরে বললেন, এই তো। কাকাবাবু বললেন, যে কোনো উপায় হোক এই ফ্রেডকে এখন খুঁজে বার করা দরকার। সেই রকেট নামে লম্বা লোকটাকে চিনি। ফ্রেডের কাছ থেকে রকেটের সন্ধান পাওয়া যেতে পারে। সুরেশ নাইডু বললেন, রকেট হায়দ্রাবাদে? সেও এর মধ্যে আছে নাকি? তাকে একবার আমরা প্রায় ধরে ফেলেছিলাম। একটা দ্বীপে পালিয়েছিল। সেখান থেকে নিয়ে আসার সময় লঞ্চ থেকে ঝাঁপিয়ে পড়ল। আর খুঁজে পাওয়া গেল না। আমরা ধরেই নিয়েছিলাম সে আর বেঁচে নেই। কাকাবাবু সোজা হয়ে বসে বললেন, দ্বীপ? কোন দ্বীপ? এখানকার দ্বীপগুলোতে লুকিয়ে থাকা যায়? আপনাদের কাছে দ্বীপগুলো ম্যাপ আছে? সুরেশ নাইডু বললেন, তা অবশ্যই আছে। কিছু ছোট ছোট দ্বীপ কিছুদিন দেখা যায়, আবার জল বাড়লেই ডুবে যায়। বুঝতেই পারছেন, সেগুলোতে কোনো গাছপালাও জন্মাতে পারে না। মোট 4টে দ্বীপ আছে, কিছুটা বড়। তার মধ্যে দুটোতে কোনো কনস্ট্রাকশন নেই, মানে বাড়িঘর কিছু নেই, একেবারেই ন্যাড়া। সেখানে কেউ বেশিক্ষণ থাকতে পারবে না, বিশেষত এখন ঝড় বৃষ্টির সময়। কখনো টানা 24 ঘন্টাও বৃষ্টি হয়। আর দুটো দ্বীপের নাম রবার্টস আইল্যান্ড আর কিউকাম্বার কোভ। এই দুটিতে সাহেবী আমলের ভাঙাচোরা বাড়ি আছে। এর মধ্যে কিউকাম্বার কোভ দ্বীপটার আকৃতি শশার মতন, তাই লোকে বলে শশা দ্বীপ। রবার্টস সাহেবের নামে দ্বীপটা হয়েছে রাবার দ্বীপ। কিছু লোকের ধারণা ওই রবার্টস আইল্যান্ডে ভূত আছে। আমি নিজে সেখানে গিয়েছি, কিছু দেখিনি। কিছুদিন আগে একদল বৈজ্ঞানিক গিয়েছিলেন, তারাও কিছু আবিষ্কার করতে পারেননি। সন্তু কিছু বলতে চাচ্ছিল, কাকাবাবু তাকে জবাব দিয়ে বললেন, খুনে গুন্ডারা ভূতের ভয় পায় না, তারা ওই রাবার দ্বীপে আড্ডা কাটতে পারে না। এক হিসেবে তাদের পক্ষে ভালোই, অন্য কেউ সেখানে ভয়ে যাবে না। সুরেশ নাইডু বললেন, আপনি ঠিকই বলেছেন। গুন্ডা শ্রেণীর লোকেরা ভূতের ভয় পায় না, কিন্তু যে কোনো কারণেই হোক এই রবার্ট আইল্যান্ড তারা এড়িয়ে যায়। আমাদের লঞ্চ ওখানে গিয়ে নিয়মিত চেক করে, কারোর থাকার প্রমাণ পাওয়া যায়নি। কিউকাম্বার কোভের কাছের দিকটায় মাঝে মাঝে পিকনিক পার্টি যায়, আর একেবারে শেষ প্রান্তে আছে একটা টালির বাড়ি। কাকাবাবু বললেন, আমার মনে হয় জোজোকে ওরা খুব দূরে নিয়ে যাবে না। 3 দিন মাত্র সময়, তার মধ্যে প্রায় 1.5 দিন তো কেটেই গেল। চলুন
আমরা ওই দ্বীপ দুটো আগে গিয়ে দেখি। সুরেশ নাইডু বললেন, চলুন, আমাদের ঢাকা লঞ্চ আছে, বৃষ্টি হলে অসুবিধে হবে না, আমিও যাব আপনাদের সঙ্গে। এই বোটটা বেশ বড় আর সুসজ্জিত, বসবার জায়গা বেশ আরামদায়ক আর ঠান্ডা, একটা ছোট রান্নাঘরও আছে। সকাল থেকে প্রায় কিছুই খাওয়া হয়নি। যাত্রা করার সময় কিছু পাউরুটি, ডিম আর কফি তুলে নেওয়া হয়েছে। সন্তু আর রাধা দুজনে মিলে টোস্ট আর ডিম সিদ্ধ বানিয়ে ফেলল। তবু খাওয়াটা ঠিক জমল না। এই মিনি কিচেনে নুন নেই। নুন আনা কথা কারো মনে পড়েনি। নুন ছাড়া ডিমে কি স্বাদ হয়? কফিতে চুমুক দিতে দিতে কাকাবাবু সুরেশ নাইডুকে জিজ্ঞেস করলেন, নাইডু সাহেব, আপনি রবার্টস আইল্যান্ডে ভূতের ব্যাপারে কি শুনেছেন? নাইডু বললেন, শোনা যায় তো অনেক রকম গল্প। একবার কোনো গল্প ছড়াতে শুরু করলে তাতে নানা রকম রং চড়তে থাকে। দেখুন, শুধু অফিসে বসে কাজ করতে আমার ভালো লাগে না। আমি এই বোটে কিংবা আরো বড় লঞ্চে প্রায় সমুদ্রের বুকে ঘুরে বেড়াই। এদিকে তো খুব স্মাগলারদের উপদ্রব, তাই টহল দেওয়াটাও আমাদের কাজ। ওই দ্বীপে আমি নিজে অন্তত 3বার গেছি, কিছুই দেখিনি। সেলিম বললেন, স্যার, আমিও একবার আপনাদের সঙ্গে এসেছি, আপনার মনে আছে? নাইডু বললেন, হ্যাঁ, সেবারে শুধু একটা কচ্ছপ ধরা পড়েছিল, তাই না? অত বড় কচ্ছপ আমি আগে দেখিনি। সন্তু জিজ্ঞেস করলো, সে কচ্ছপের মাংস আপনারা খেয়ে ফেললেন? খেতে কেমন? নাইডু বললেন, না না, সেটাকে আমরা আবার জলে ছেড়ে দিলাম। কচ্ছপ মারা এখন নিষেধ। তবে ছোটবেলায় আমি কচ্ছপের মাংস খেয়েছি, খুবই ভালো স্বাদ। সেলিম, তুমি খেয়েছো? সেলিম বলল, না, আমাদের পরিবারে কেউ কচ্ছপ খায়নি কখনো। তবে ছোটবেলায় আমিও দেখেছি বাজারে কচ্ছপ বিক্রি হতো। কাকাবাবু বললেন, সমুদ্রে খুব বড় বড় কচ্ছপ থাকে, তবে প্রকৃতি ওদের উপর বড্ড অবিচার করেছে। ওরকম একটা শক্তপোক্ত প্রাণী, কিন্তু ওদের মারা কত সহজ। একবার ধরে উল্টে দিতে পারলেই হয়, আর পালাতে পারে না। রাধা জিজ্ঞেস করলো, কচ্ছপ কি? কাকাবাবুরা কথা বলছেন ইংরেজিতে। ওরা তো কচ্ছপ বলেননি, বলেছেন টর্টোস। রাধা তাও বুঝতে পারেনি। নাইডু বললেন, তুমি দেখোনি কখনো? জ্যান্ত না দেখলেও ছবিতে সেই যে কচ্ছপ আর খরগোশের দৌড় প্রতিযোগিতা গল্প আছে। রাধা বলল, ও, টার্টুল, পিঠটা খুব শক্ত। কাকাবাবু বললেন, ঠিক, আমরা পুরনো ইংরেজি বলি, এখন টার্টলই বলে, বিশেষত সমুদ্রের কচ্ছপকে। যাই হোক, সে কচ্ছপ ছাড়া আর কিছু দেখেননি? রাত্রিরে ছিলেন? সেলিম বললেন, হ্যাঁ, এক রাত কাটিয়েছি। তবে এত চমৎকার হাওয়া দেয়, সন্ধে হতে না হতেই ঘুম চোখ টেনে আসে। এক ঘুমে রাত কাবার। সারা রাত কোনো শব্দ হয়নি। ভূতেরা তাণ্ডব করে ঘুম ভাঙায়নি। আমার মতে ওই দ্বীপে খুব ভালো ট্যুরিস্ট সেন্টার হতে পারে। নাইডু বললেন, তা সম্ভব নয়। 10-12 বছর আগে পুরো দ্বীপটা ডুবে গিয়েছিল কয়েকদিনের মতো। সেরকম আবার হতে পারে যে কোনো সময়। যে রবার্ট সাহেব ওই দ্বীপে বাড়ি বানিয়েছিলেন, তিনি নাকি জলে ডুবেই মারা যান। সে অনেকদিন আগেকার কথা। তবু জেলেরা কেউ কেউ নাকি মাঝে মাঝে রবার্ট সাহেবকে দেখেছে। তিনি জলের ওপর দিয়ে হেঁটে যান, বিশাল চেহারা। সন্তু বললেন, জলে ডুবে মারা যাবার পর ভূত হয়ে জলের ওপর দিয়ে হাঁটতে শিখলেন? রাধা বলল, ভূতদের তো ওজন থাকে না। সন্তু জিজ্ঞেস করলো, রাধা, তুমি কখনো ভূত দেখেছো? রাধার সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ দেখেছি, অনেকবার, সিনেমায়। সবাই হেসে উঠল। সন্তু বলল, দূরে একটা লঞ্চ দেখা যাচ্ছে। নাইডু একটা দূরবীন বার করতে দেখতে দেখতে বললেন, মনে হচ্ছে মাছ ধরা ট্রলার। তবু আমরা চেক করব, পাশ দিয়ে যাব। এই বোট চালকের পাশে 4জন কমান্ডো বসে আছে। 3জনের কাছে অটোমেটিক রাইফেল আর একজনের হাতে সাবমেশিন গান।
যে কোনো ডাকাতের দল সঙ্গে সঙ্গে ওদের মোকাবেলা করতে পারবে। কাছে গিয়ে দেখা গেল সেটা সত্যিই মাছ ধরার ট্রলার। অনেক মাছ পেয়েছে, বেশিরভাগই ম্যাকারেল আর পমফ্রেট। একটা বড় মাছ খুব অদ্ভুত ধরনের, সেটার কেউ নাম জানে না। আর একটু যাওয়ার পর চোখে পড়ল দু একটা মাছ। নাইডু বললেন, ওই যে শশা দ্বীপ। এর মধ্যে বিকেল হয়ে এসেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বলে আলোও কম। দ্বীপটার কাছের দিকে কেউ নেই। নাইডু বললেন, মাঝে মাঝে এখানে পিকনিক পার্টি আসে, আজ কেউ আসেনি। অবশ্য কেউই সন্ধ্যে পর্যন্ত থাকে না। দ্বীপের অন্য অংশের দিকে যেতেই দেখা গেল সেখানে আগুন জ্বলছে, কয়েকজন লোকও ঘোরাফেরা করছে। নাইডু কমান্ডোদের সতর্ক হতে বলে রাধাসন্তকে বললেন, তোমরা শুয়ে পড়ো, ওরা যদি ডাকাত হয় গুলি চালাতে পারে। ঠিক তাই। এই বোটটা আরেকটু কাছে যেতেই পরপর দুটো গুলির আওয়াজ শোনা গেল। কাকাবাবু উত্তেজিতভাবে বললেন, ওরা আমাদের ভয় দেখাচ্ছে? ওরা কজন হতে পারে? আমাদের 4 জন কমান্ডো আর আমরা 3 জন। সবাই দ্বীপে নেমে ওদের ঘিরে ধরব। নাইডু বললেন, দাঁড়ান, ব্যস্ত হবেন না। কোনো পিকনিক পার্টি এত দূর চলে এলে গুলির আওয়াজ শুনলেই ভয় পালিয়ে যাবে। ওরা বোধ হয় সেই রকমই ভেবেছে। দাঁড়ান, আগে ব্যাপারটা বুঝে নেই। তিনি মিলিটারি কমান্ডের ভঙ্গিতে কমান্ডো 4 জনকে বললেন, ফায়ার। তারা ঠিক 4 রাউন্ড গুলি চালাবার পরেই তিনি হাত তুলে বললেন, স্টপ। তারপর লাউড স্পিকারে চোঙা তুলে নিয়ে তিনি বলতে লাগলেন, পুলিশ, আমরা দ্বীপটা সার্চ করতে এসেছি। তোমরা যেই হও সারেন্ডার করো। তোমরা লড়াই করার চেষ্টা করলে কেউ বাঁচবে না। সারেন্ডার। ওদিক থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। নাইডু এবার যে কমান্ডোর হাতে সাবমেশিন গান, শুধু তাকে বললেন, ফায়ার। সে এক ঝাঁক গুলি চালিয়ে দিল। এবার ওদের একজন এগিয়ে এলো জলের ধারে, তার হাতে বন্দুকটা মাথার উপরে তোলা। নাইডু হুকুম দিলেন, ড্রপ দ্য গান। সে অস্ত্রটা ফেলে দিল মাটিতে। নাইডু বললেন, আর কজন আছে? সবাই জলের ধারে এসে লাইন করে পড়ো। মোট 4 জন এসে দাঁড়ালো, আরো একজনের হাতে বন্দুক। কাকাবাবু বললেন, এদের বোট কোথায়? সেটা তো দেখা যাচ্ছে না। সেলিম বলল, এদের নামিয়ে দিয়ে হয়তো কিছু জিনিসপত্র আনতে গেছে। নাইডু এই বোটটা কাছে নিয়ে যেতে বললেন, এখানে একটা জেটিও করা আছে। বোটটা জেটিতে লাগাবার আগেই সন্তু এক লাফে নেমে পড়ে ছুটে গেল একটা ঘরের দিকে। শুধু একটা টালির চালের ঘর, আর কিছু নেই। খেলা দিয়ে ঘরের দরজাটা খুলে ফেলে সন্তু চেঁচিয়ে উঠল, জোজো। ঘরের মধ্যে কেউ নেই। ঘরে একটা খাটিয়া ছাড়া আর কোনো আসবাবও নেই। সন্তু খাটিয়ার তলায় উঁকি মেরে দেখল সেখানে গোটা 4 কচ্ছপ বেঁধে রাখা হয়েছে। ঘর থেকে বেরিয়ে দারুণ হতাশায় সন্তু আকাশ ফাটিয়ে চিৎকার করে উঠল, কাকাবাবু, জোজো এখানে নেই। বাইরে আরো কয়েকটা কচ্ছপকে উল্টে রাখা হয়েছে, তাদের পাশে পড়ে আছে অনেকগুলো ডিম। কাকাবাবুরাও নিচে নেমে এসে সব দেখলেন। সেলিম বলল, কচ্ছপরা এখানে ডিম পাড়তে আসে, এই লোকগুলো ঠিক সময় বুঝে এসে সেগুলোকে ধরে। এইসব কচ্ছপ বিদেশে চালান দেয় লুকিয়ে লুকিয়ে। কাকাবাবু হতাশা লুকোতে পারলেন না, মাথা নাড়তে নাড়তে বললেন, ইস, এখানেও জোজোকে পাওয়া গেল না। এরা তো পেটে ক্রিমিনাল, এরা বন্দুকও রাখে। নাইডু বললেন, এখানে সবাই বন্দুক পিস্তল রাখে, বেশ সস্তায় কিনতে পাওয়া যায়। কাকাবাবু বললেন, এখন এদের নিয়ে কি করবেন? আমাদের বোটে তো এত লোকের জায়গা হবে না। নাইডু বললেন, না, এদের নিয়ে যাওয়া যাবে না। আপাতত বন্দুক দুটো বাজেয়াপ্ত করা যাক। তিনি সেই 4 জনকে হুকুম করলেন, সবকটা কচ্ছপকে বাঁধন খুলে জলে ছেড়ে দাও, এক্ষুনি, আমার সামনে। আমি কাল আবার আসবো, তখনও যদি তোমাদের এখানে দেখি একেবারে জলে ভরে দেব। লোকগুলোর মুখে কোনো কথা নেই। এক এক করে সবকটা কচ্ছপকে ছেড়ে দিল সমুদ্রে। তারপর তাদের দাঁড় করিয়ে রেখে পুলিশের বোটটা আবার স্টার্ট দিল। নাইডু বললেন,
সন্ধে হয়ে আসছে, এখন কি আর রডস আইল্যান্ড যাবেন? কাকাবাবু বললেন, যাব না মানে? সেই জায়গাটা চেক করে দেখতেই হবে, একটু সময় নষ্ট করার উপায় নেই। নাইডু বললেন, সন্ধে পর আমরা সাধারণত সমুদ্রে থাকি না, বোট চালাতে অসুবিধা হয়, মাঝে মাঝে উঁচু পাথর আছে। সেলিম বললেন, স্যার, তাহলে ওই দ্বীপটা একবার দেখে যাওয়া দরকার। এতদূর যখন এসেছি, আর বড় জোরে 1 ঘন্টা যেতে হবে। সেখানেও পাওয়া না গেলে বুঝতে হবে সমুদ্রে ওরা নেই, খুঁজতে হবে পাড় ধরে ধরে। নাইডু বললেন, চলুন তাহলে। রাধা বলল, ওই লোকগুলো রাত্রিবেলা দ্বীপে থাকবে, ওদের যদি হাঙরে খেয়ে ফেলে? নাইডু বললেন, হাঙর তো পাড়ে ওঠে না, হাঙরের ঝাঁক আসে বটে মাঝে মাঝে, কুমির থাকলে উপরে উঠে আসতে পারত, কিন্তু এই সমুদ্র কুমির দেখা যায় না। রাধা বলল, আর সাপ? সেলিম বললেন, সাপ আছে, খুবই বিষধর, তবে সাপ তো মানুষকে তেড়ে এসে কামড়ায় না, মানুষ সাপের খাদ্য নয়। সন্তু আর কাকাবাবু কোনো কথা বলছেন না। এরপরের দ্বীপটাতেও যোজোকে পাওয়া না গেলে আর কোথায় খোঁজা হবে? রাত্রির বেলা আর কোথাও খোঁজা যাবে না, ওরা মাত্র 3 দিন সময় দিয়েছে, বাকি থাকবে শুধু কালকের দিনটা। রাধা বলল, আমরা একটা দ্বীপে থাকতে ইচ্ছে করে। সেলিম বললেন, তোমাকে রাবার দ্বীপে আমরা রেখে আসবো, তুমি একা থাকতে পারবে? রাধা অনেকখানি ঘাড় হেলিয়ে বলল, হ্যাঁ। সন্তু বলল, যখন খিদে পাবে তখন কি করবে? রাধা একটু চিন্তা করে বলল, একটা না একটা জাহাজ তো পাবে পাশ দিয়ে, সেই জাহাজকে ডাকবো। নাইডু বললেন, জাহাজের লোকগুলো ভাববে আকাশ থেকে একটা পরী নেমে এসেছে এই দ্বীপে। হঠাৎ রাধা বলল, দূরে ওটা কি, তিমি মাছ? চোখে দূরবীন লাগিয়ে নাইডু বললেন, না, ওটাই সেই রবার্টস আইল্যান্ড। আরো কাছে যাওয়ার পর দ্বীপটাকে ভালো করে দেখা গেল। আকাশের একদিকের মধ্যে অন্ধকার হয়ে গেছে, অন্যদিকে আগুনের মতো লাল রেখা। দ্বীপের কাছেই রয়েছে একটা বোট, সেটা ঢেউ দিলে দুলছে। বোটের মাঝখানে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে 2জন লোককে। নাইডু নিজেদের বোটটা থামিয়ে দিতে বললেন। কাকাবাবু রিভলভার বার করে বললেন, খুব সাবধানে এগোতে হবে, ওরা চোখের নিমিষে গুলি চালিয়ে দেয়, নিশ্চয়ই আমাদের বোট দেখতে পেয়েছে। কমান্ডোরা অস্ত্র হাতে নিয়ে তৈরি হয়ে নিল। নাইডু লাউড স্পিকারের চোঙাটা নিয়ে ঘোষণা করলেন, আমরা পুলিশ থেকে বলছি, পুলিশ, বোটটা একবার সার্চ করে দেখব। কাকাবাবু আপন মনে বললেন, যোজোকে তখন ধরে নিয়ে যায় তখন নকল পুলিশ সেজে ওরা এই কথা বলেছিল। নাইডুর দুবার ঘোষণাতেও কোনো সাড়া পাওয়া গেল না। সেলিম বললেন, স্যার, খুব জোর হাওয়া বইছে, আমাদের বোটটাও অনেকটা দূরে, ওরা বোধহয় শুনতে পাচ্ছে না। নাইডু চালককে বললেন, আর একটু এগিয়ে চলো তো, বেশি না। সন্তু আর রাধা তোমরা শুয়ে পড়ো, নইলে গুলি লাগতে পারে। বোটটা খানিকটা এগিয়ে গিয়ে থামলো। খুব তাড়াতাড়ি আকাশের আলো মিলিয়ে যাচ্ছে, তবু অস্পষ্ট হলেও বোঝা গেল অন্য বোটটাতে মানুষ রয়েছে। কাকাবাবু দ্বীপটার দিকে দেখলেন ভালো করে, সেখানে কোনো মানুষজন দেখা যাচ্ছে না। নাইডু আরো 3বার একইভাবে মুখ চোঙা দিয়ে ঘোষণা করলেন, কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। তিনি আবার বললেন, বোটের চালককে বলছি, মাথার উপরে হাত তুলে উঠে দাঁড়াও। কেউ উঠে দাঁড়ালো না। এবার এই বোটের জোরালো সার্চ লাইট ফেলা হলো অন্য বোটে। এবার দেখা গেল কয়েকজন লোক পাশাপাশি শুয়ে আছে, মনে হয় যেন ঘুমন্ত। এই সন্ধেবেলা সবাই মিলে ঘুমিয়ে পড়বে, তাও তো বিশ্বাসযোগ্য মনে হয় না। সেলিম বলল, মটকা মেরে শুয়ে আছে, নিশ্চয়ই কোনো মতলব আছে। নাইডু একজন কমান্ডোকে শুনিয়ে একবার গুলি চালাতে বললেন। সেই গুলির আওয়াজে ওদিক থেকে সারা শব্দ পাওয়া গেল না, সবাই শুয়ে রইল একভাবে। সেলিম বললেন, আরেকটু কাছে গিয়ে দেখা হবে? কাকাবাবু চিন্তিতভাবে বললেন, খানিকটা অপেক্ষা করে দেখা যাক, ওরা নিশ্চয়ই চাইছে আমরা আরো কাছে যাই, তারপর একটা কিছু করবে। আমি একা ওদের বোটের কাছে যেতে পারলে ভালো হতো।
কিন্তু তার তো উপায় নেই। নাইডু বিস্মিতভাবে বললেন, কেন? আপনি একা যেতে চাইছেন কেন? ওরা এত সাংঘাতিক লোক। কাকাবাবু বললেন, ওরা তো আমাকে মারবে না, আমাকে দিয়েই তো ডিমেলোকে ছাড়াতে চাইছে, আমাকে মারলে ওদের কোনো লাভ হবে না। হঠাৎ জলে একটা শব্দ হলো, জুতো আর প্যান্ট খুলে সন্তু সমুদ্রে নেমে পড়েছে। নাড়ু চেঁচিয়ে উঠলেন, এ কি, এ কি? ততক্ষণে সন্তু ডুবু সাঁতার দিয়েছে। কাকাবাবু বললেন, সন্তু খুব ভালো সাঁতার জানে, ও অন্ধকারের সুযোগ নিয়ে চুপি চুপি ওই বোটের কাছে গিয়ে দেখতে চায় আসল ব্যাপারটা। সেলিম বললেন, এটা তো ডেঞ্জারাস, ওরা নিশ্চয়ই নজর রাখছে। কাকাবাবু বললেন, সন্তুকে বারণ করে লাভ হতো না, ও জুজুকে এত ভালোবাসে। সবাই ব্যগ্রভাবে তাকিয়ে রইলেন। এখানে বেশি ঢেউ নেই, তবে বাতাসে ছলছল শব্দ হচ্ছে। সন্তু এক একবার মাথা তুলছে, আবার ডুবে যাচ্ছে। একটু পরেই তাকে আর দেখা গেল না। কাকাবাবু নাইডুকে বললেন, সার্চ লাইটটা অফ করে দিন। নাইডু চোখে দূরবীন লাগিয়ে দেখার চেষ্টা করলেন, কিন্তু অন্ধকারে সবই কালো হয়ে গেছে। একটু বাদে রাধা প্রথমে বলল, কিসের একটা আওয়াজ শোনা গেল না? মানুষের গলা? সেলিম বললেন, হ্যাঁ, কেউ আর্ত চিৎকার করছে। সন্তু ধরা পড়ে গেছে? কাকাবাবু বোট চালককে বললেন, শিগগির ওই বোটের কাছে চলো। আবারও জ্বালানো হলো সার্চ লাইট। ওই বোটের উপর দেখা গেল সন্তুকে, আর একটু কাছে যেতে শোনা গেল তার কথা। সে চেঁচিয়ে ডাকছে, কাকাবাবু, কাকাবাবু, এদিকে চলে এসো। অন্য বোটের কাছে পৌঁছতে কাকাবাবুর বুকটা ধস করে উঠল। এখানে সেখানে শুয়ে আছে 4 জন। তাদের মধ্যে জোজোও আছে, কেউ নড়ছে না। সবাই মরে গেছে। সেলিম এক লাফে অন্য বোটটা গিয়ে বসল। সবাই কি করে একসঙ্গে মরে গেল? সন্তু বলল, একজনও মরেনি, আমি জোজোর নাকের কাছে হাত দিয়ে রেখেছি, নিঃশ্বাস পড়ছে। এরপর নাইডু আর কাকাবাবু চলে এলেন এই বোটে। প্রত্যেককে পরীক্ষা করে দেখা হলো কেউ মৃত নয়, অজ্ঞান হয়ে আছে। নাইডু বললেন, এ তো ভারী আশ্চর্যের ব্যাপার, কারো গায়ে আঘাতের চিহ্ন নেই, মারামারি হয়নি বোঝা যাচ্ছে, তবু অজ্ঞান হলো কি করে? কাকাবাবু বললেন, এটা আমিও বুঝতে পারছি না। সেলিম বললেন, আমরা আশঙ্কা করছিলাম গোলাগুলি চলবে, তার কিছুই হলো না। জোজোকেও খুঁজে পাওয়া গেছে। বাকি লোকগুলোকে হাত করা পড়িয়ে ধরে নিয়ে যেতে পারলে এত সহজে সব হয়ে গেল। কাকাবাবু বললেন, ঘুমন্ত অবস্থায় কারো হাত বাঁধা কি উচিত? দেখুন না চেষ্টা করে, এতে জাগানো যায় কিনা। সন্তু এর মধ্যে জোজোর হাত আর মুখের বাঁধন খুলে দিয়েছে। তার গালে ছোট ছোট চাপড় মেরে ডাকতে লাগলো, জোজো, এই জোজো। একটু বাদে জোজো চোখ মেলে চাইল, ধর্মর করে উঠে বসে বলল, সন্তু, কখন এলি? সন্তু বলল, এই তো এখনই। তোর কি হয়েছিল? জোজো বলল, কিছু হয়নি তো। ঘাড় ঘুরিয়ে অন্যদের দেখে বলল, জানিস সন্তু, এই লম্বা লোকটার নাম রকেট, আর ও হচ্ছে ভিকো, অতি খারাপ লোক। আর বোট চালাচ্ছে আমাদের সেই ফ্রেড। কাকাবাবু বললেন, জোজো, এরা সবাই সন্ধ্যেবেলা ঘুমিয়ে আছে কেন? জোজো বলল, তা তো জানি না, আমার খুব ঘুম পেয়েছিল, মুখ বাঁধা, থাকলে কথা বলা যায় না, তখন তো জেগে থাকার বদলে ঘুমিয়ে পড়াই ভালো। নাইডু সেলিমকে বললেন, এই বোট থেকে সব অস্ত্রগুলো সরিয়ে ফেলুন। তারপর তিনি রকেট হায়দ্রাবাদি গালে চাপড় মারতে লাগলেন। সেও জেগে গেল একটু পরে। নাইডু তার কপালে রিভলভার ঠেকিয়ে বললেন, রকেট হায়দ্রাবাদি, তোমাকে গ্রেফতার করা হলো, বাধা দেবার চেষ্টা করে লাভ নেই। রকেটের দু চোখে হাজারো বিস্ময়। সে আমতা আমতা করে বলল, আপনারা, আপনারা কখন এলেন? আমাদের কি হয়েছিল? নাইডু বললেন, তোমরা ধরা দেবার জন্য অপেক্ষা করে করে ঘুমিয়ে পড়েছিলে ক্লান্ত হয়ে। খপ করে তার হাত দুটি ধরে হ্যান্ডকাপ পরিয়ে দেওয়া হলো। সে এমন ভ্যাবাচাকা খেয়ে গেছে যে আর কোনো কথা বলতে পারছে না।
সেলিম বললেন, আমি এত বছর পুলিশে চাকরি করছি, কখনো এমন অভিজ্ঞতা হয়নি। কালপ্রিটটা ঘুমিয়ে ঘুমিয়ে ধরা দিল, আমাদের কিছুই করতে হলো না। কাকাবাবু বললেন, এরকম অভিজ্ঞতা আমারও প্রথম হলো। অন্যদের একই রকমভাবে জাগিয়ে হাত কড়া পরিয়ে দিলেন নাইডু। ভিকু শুধু প্রথমে জোরাজুরি করার চেষ্টা করল। সেলিম তার দিকে রিভলভার তুলে বললেন, গুলি খেয়ে মরতে চাও? ভিকু তখন উঠে দাঁড়িয়ে হু হা হা করে চিৎকার করে উঠল, আকাশ ফাটিয়ে। জোজো বলল, কি করছে? কাউকে ডাকছে নাকি? সন্তু বলল, এখানে কেউ ডাক শুনতে পাবে। সেলিম বললেন, এটা ওর কান্না, এমনি এমনি ধরা পড়েছে তো, তাই ওর অপমান হয়েছে। সত্যি, ভিকুর দু চোখ দিয়ে জল পড়ছে। রকেট বসে আছে হাঁটুতে মাথা গুজে। নাইডু বললেন, আর দেরি করে লাভ কি, এবার গেলেই হয়। কিন্তু একটা মুশকিল হচ্ছে, এই বোটটা চালাবে কে? এই লোকটাকে বিশ্বাস করা যায় না। ফ্রেড বলল, আমি কি দোষ করেছি? আমার বোট কেউ ভাড়া নিলে সে যেখানে যেতে চা বলবে সেখানে যাবে। সেলিম বললেন, চুপ, তুমি একটাও কথা বলবে না। নাইডু বললেন, আমাদের একটা বোটে তো একটা তো ধরবে না। সেলিম, তুমি বোট চালাতে জানো? সেলিম বললেন, না স্যার। কাকাবাবু বললেন, আমি জানি, কিন্তু আমি একটা অন্য কথা ভাবছি। এই বোটটা আপাতত এখানে থাক। আমি আর সন্তু এই দ্বীপে থেকে যাচ্ছি, আপনারা ওদের নিয়ে একটা বোটে চলে যান। নাইডু অবিশ্বাসী সুরে বললেন, আপনারা এই দ্বীপে থেকে যাবেন মানে? কেন? কাকাবাবু বললেন, এখন তো আর কোনো বিপদের ভয় নেই, আমরা তো এই দ্বীপে রাত কাটাবো বলেই যাত্রা করেছিলাম। নাইডু বললেন, না না, এখন তার দরকার নেই, সবাই মিলে গাদাগাদি করে হয়ে যাবে। মিস্টার রায়চৌধুরী, ফিরে চলুন। কাকাবাবু বললেন, আপনি চিন্তা করবেন না, আমি এখানে থাকবো বলেই ঠিক করেছি। কাকাবাবুর গলার আওয়াজ শুনে বোঝা যায় তিনি মত বদলাবেন না। জোজো বলল, আমিও থাকবো। কাকাবাবু বললেন, তোর উপর এত ধকল গেছে, তুই বরং শহরে গিয়ে বিশ্রাম নেই, যদি ডাক্তার দেখাতে হয়। জোজো বলল, মোটেই ডাক্তার দেখাতে হবে না, 1 ঘন্টা ধ্যান করব, তাতেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু কাকাবাবু, আমরা রাত্রিরে কি খাবো? কাকাবাবু বললেন, সে একটা ব্যবস্থা হয়ে যাবে। আমাদের বোটে ডিম আর পাউরুটি আছে, সেগুলো রেখে দেব। এই বোটে কিছু আছে কিনা দেখ তো। এই বোটেও রয়েছে কিছু ডিম আর পাউরুটি, আর 2 প্যাকেট খেজুর আর পেস্তা বাদাম, কফি আর গুঁড়ো দুধ। কাকাবাবু বললেন, বাহ, চমৎকার খাওয়া হবে। সন্তু বলল, এই জোজো, দেখ তো নুন আছে কিনা, নুন ছাড়া ডিম খাওয়া যায় না। শুধু নুন নয়, পাওয়া গেল গোলমরিচের গুঁড়ো। নাইডু বললেন, মিস্টার রায়চৌধুরী, আপনি সত্যিই থেকে যাবেন এই ছোট ছেলে দুটিকে নিয়ে? সেলিম বললেন, আমারও থেকে যেতে ইচ্ছে করছে। আমি তাহলে থাকি স্যার। নাইডু বললেন, সেলিম, তুমিও পাগল হয়ে গেলে নাকি? সেলিম বললেন, এই দ্বীপটা সম্পর্কে কত রকম গল্প শুনেছি, খুব কৌতূহল হচ্ছে। রাধা এবার বলল, আর আমি কি করব? নাইডু বললেন, তুমি তো অবশ্যই আমাদের সঙ্গে ফিরে যাবে, তোমার থাকার প্রশ্নই ওঠে না। রাধা বলল, মোটেই না, আমি কাকাবাবুর সঙ্গে থাকব। অনেকবার চেষ্টা করেও রাধাকে বোঝা গেল না। সে কাকাবাবুর কোটটা চেপে ধরে রইল। শেষ পর্যন্ত কাকাবাবুর দলটা বেশ বড়ই হয়ে গেল। সন্তু, জোজো, রাধা, সেলিম আর একজন কমান্ডো। নাইডু জোর করে রাখতে চাইলেন তাকে, তার হাতে লাইট মেশিন গান। বন্দীদের অন্য বোটে তোলবার পর নাইডু বললেন, আমাকে তো আজই ওদের নিয়ে গিয়ে থানা জমা দিতে হবে, কাল দুপুরের মধ্যেই আমি ওদের আপনাদের এখানে ফিরে আসব। সেলিম বললেন, সেই ভালো স্যার, আসবার সময় বেশি করে খাবার নিয়ে আসবেন। জোজো বলল, মশলা বসা আনতে পারবেন না? ডিম পাউরুটি আর কত খাওয়া যায়? নাইরুদের লঞ্চটা ছেড়ে দেওয়ার পর কাকাবাবু এই লঞ্চটা চালকের আসনে বসলেন। অনেকদিন অভ্যাস নেই,
বেশ কয়েক মিনিট স্টার্ট দিতে অসুবিধে হলো। কাকাবাবু সন্তুর দিকে তাকিয়ে বললেন, কিরে, এটা চলবে না নাকি? সঙ্গে সঙ্গে ধক ধক শব্দ করে উঠল ইঞ্জিন। সন্ধ্যের একটু পরেই আকাশের অন্ধকার কাটিয়ে চাঁদ উঠল। এখন আর মেঘ নেই, ফুরফুরে হাওয়া ঠান্ডা হবে। এই দ্বীপের জেটিটা একেবারে ভাঙা। কাকাবাবু খুব কায়দা করে বোটটা সেখানে ভেড়ালেন। তবু খানিকটা জলে পা নামিয়ে নামতে হলো। এরপর এসে রাধা জিজ্ঞেস করলো, এখানে কচ্ছপ নেই? সেলিম বললেন, খুঁজে দেখতে হবে, তবে সব জায়গায় কচ্ছপ আসে না। ওদের স্বভাবই হচ্ছে প্রতি বছর ঠিক এক জায়গায় ডিম পাড়তে আসে। সন্তু জিজ্ঞেস করলো, কচ্ছপের ডিমও কি খাওয়া নিষেধ? কাকাবাবু বললেন, সঙ্গে এত হাঁস মুরগির ডিম আছে, এরপর আবার কচ্ছপের ডিম খেতে চাস? জোজো বলল, আমি একটা টেস্ট করে দেখব। কচ্ছপের ডিম পিং পিং বলের মতো, তাই না? জিনিসপত্রগুলো সব নামানো হলো বোট থেকে। মোট 2টো চর্চ আছে দলটির সঙ্গে। কমান্ডোটির নাম প্রসন্ন। সেলিম তাকে আগে আগে যেতে বললেন। ওপরে মাটি ভিজে ভিজে। কাকাবাবু টর্চ জ্বেলে দেখতে লাগলেন মাটি। কারো পায়ের ছাপ কিংবা কোনো কিছু টেনে নিয়ে যাওয়ার দাগ নেই। ভাঙা বাড়িটার কাছে পৌঁছতে বেশিক্ষণ লাগলো না। বাইরে দাঁড়িয়ে সেলিম চিৎকার করে বললেন, আমরা পুলিশের লোক, ভেতরে কেউ থাকলে বেরিয়ে এসো। এরকম 3বার বলার পরেও কোনো সাড়া পাওয়া গেল না। সেলিম এবার সামনের দরজাটা জোরে ঠেল দিয়ে সেটা খুলে গেল। ভেতরে টর্চ ফেলে বললেন, কেউ নেই। মেঝেতে ধুলো জমে আছে, কোনো জীবন্ত ঢোকেনি। এবার সবাই ঢুকে পড়লেন ভেতরে। বাড়িটি একসময় দোতলা ছিল, কিন্তু উপরে ঘরগুলো এখন একেবারেই ভাঙা। কোনোটারও ছাদ নেই, কোনোটারও দেয়াল ধসে গেছে। তবে নিচে প্রায় 4খানা ঘর ব্যবহার করা যায়। কাকাবাবু বললেন, মেঝেতেই শুতে হবে, ধুলো টুলোর কথা চিন্তা করলে চলবে না। সন্তু বলল, এখানে গরমও নেই, ঠান্ডাও নেই, আমরা বাইরে মাঠে শুতে পারি না? সেলিম বললেন, তোমার দেখছি খুব সাহস, তবে প্রথম রাতটাতেই বাইরে শোয়া ঠিক হবে না। কাকাবাবু বললেন, যখন তখন বৃষ্টি আসতে পারে, সেজন্যই ঘরে শুতে হবে। রবার্ট সাহেব বাড়িটা বেশ যত্ন করেই বানিয়েছিলেন। বড় বড় জানালা, সব কাচ ভেঙে গেছে অবশ্য। সেলিম বললেন, নিশ্চয়ই পাগলাটে লোক ছিলেন, নইলে এরকম নির্জন দ্বীপে এত খরচ করে কেউ বাড়ি বানায়? তাও বাড়ি শুধু পুরো দ্বীপটায় যে চলে যেতে পারে জলের তলায়, সে কথাও ভাবেননি? এই বাড়িটা যে একবার ডুবে গিয়েছিল তার প্রমাণ দেখুন না, দেওয়ালের শ্যাওলা লেগে আছে। রাধা বলল, আজ রাত্রিরে যদি আবার ডুবে যায়? কাকাবাবু বললেন, তা তো যেতেই পারে। তুমি একটা দ্বীপে থাকতে চেয়েছিলে, অনেক দ্বীপই ডুবে যায়। তুমি সাঁতার জানো? রাধা বলল, হ্যাঁ, খুব ভালো জানি। সন্তু বলল, জোজোকে নিয়েই মুশকিল হবে, জোজো সাঁতার শিখেনি। জোজো বলল, তাতে মুশকিলের কি আছে, জল আসছে দেখলে দৌড়ে গিয়ে বোটে উঠে পড়বো, বোট তো আর ডুবছে না। তোমাদের খিদে পায়নি? কাকাবাবু বললেন, হ্যাঁ, খাওয়ার ব্যাপারটা তাড়াতাড়ি সেরে নেওয়া যাক। সেলিম বললেন, একটা খুব বোকামি হয়ে গেছে, আমাদের সঙ্গে মাত্র 2 বোতল জল আছে, এতে আর কতক্ষণ চলবে এতগুলো মানুষের? চারদিকে এত বড় সমুদ্র, কিন্তু তার জল খাওয়া তো যায় না। সেই যে কোলরিজের কবিতা আছে, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, নট এ ড্রপ টু ড্রিঙ্ক। জোজো বলল, আমাদের বোটে অনেক খাবার জল আছে, অন্তত 1 ডজন বোতল। কাকাবাবু বললেন, খানিক বাদে বোট থেকে জল নিয়ে আসতে হবে। এখন চলুন তো। সেলিম বললেন, ডিম তো কাঁচা খাওয়া যাবে না, সেদ্ধ বা ভাজা করতে হবে। তা কি করে হবে? কাকাবাবু বললেন, এই বাড়িতে তো রীতিমতো রান্নাঘর আছে, একসময় একটা বিজ্ঞানীর দল এসে এখানে থেকেছে, তারা নিশ্চয়ই রান্না করে রেখেছে। চলো,
সেটা দেখা যাক। জোজো বললেন, আমি কাঁচা ডিমও খেতে পারি। একবার বালাতেন লেকের ধারে ভূমিকম্পে আটকা পড়ে গিয়েছিলাম, তখন 4 দিন শুধু কাঁচা ডিম খেয়ে কাটিয়েছি। রাধা জিজ্ঞেস করল, বালাতন লেক কোথায়? জোজো বলল, হাঙ্গারিতে। তাও জানো না? সন্তু খুব অবাক হবার ভান করে জিজ্ঞেস করল, ভূমিকম্পে আটকা পড়ে গিয়েছিলে? অনেক বাড়িঘর ভেঙে গিয়েছিল? জোজো বলল, অনেক অনেক। আমরা একটা ভাঙা বাড়ির তলায় আটকা পড়ে গিয়েছিলাম। 2 বছর আগে ওখানে কি দারুণ ভূমিকম্প হয়েছিল, কাগজে পড়িসনি? সন্তু বলল, অত বাড়িঘর ভাঙলো আর ডিমগুলো ভাঙলো না? হো হো করে হেসে উঠলেন সেলিম। কাকাবাবু মুচকি হাসলেন। জোজো এতে দমবার পাত্র নয়। সে জোর দিয়ে সন্তুকে বললেন, ভাঙবে না কেন? কয়েক হাজার ডিম ভেঙে নষ্ট হয়ে গিয়েছিল, তার মধ্যেও কিছু আস্ত ছিল, সেগুলোও বেছে বেছে তুলতে হয়েছে। সে বাড়িটা কি হয়েছিল জানিস? একটা হাঁস মুরগির ফার্ম। হাঁসগুলো সব লেকের জলে ঝাঁপ দিয়েছিল, আর মুরগিগুলো পালিয়ে গিয়েছিল জঙ্গলে। রান্নাঘরে এসে দেখা গেল একটা পাথরের তৈরি উনুন বানানো আছে, আর এক কোণে পড়ে আছে কিছু কাঠকুটো। সেগুলো একটু ভিজে ভিজে, তবু সেগুলো দিয়ে অতি কষ্টে ধরানো হলো উনুন। চায়ের কেটলিতে ফুটিয়ে নেওয়া হলো কয়েকটা ডিম। তারপর ডিম পাউরুটি আর খেজুর বাদাম দিয়ে বেশ ভালোই খাওয়া হলো। কোনো ঘরে কোনো খাট কিংবা চেয়ার নেই, তবে জানালাগুলোর সঙ্গে অনেকটা জায়গা, সেখানে উঠে বসা যায়। কাকাবাবু একটা জানালার ধারে বসে তাকিয়ে আছেন বাইরের দিকে। এ বাড়িটা সমুদ্রের বেশ কাছে, তারপরেও অনেকখানি খোলা জায়গা। দ্বীপের অন্য প্রান্তটা দেখা যায় না। কাকাবাবু একসময় বললেন, অশান্ত সমুদ্রের আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। নাইরুর দূরবীনটা সেলিম রেখে দিয়েছেন। সেটা দিয়ে দেখতে দেখতে বললেন, দূরে কিছু একটা দেখা যাচ্ছে। রায়চৌধুরী সাহেব, আপনি দেখবেন? কাকাবাবু দূরবীনটা তার কাছে নিয়ে চোখ লাগালেন। কয়েক মিনিট ধরে দেখে তিনি বললেন, হ্যাঁ দেখতে পাচ্ছি। ওটা কি বলে মনে হয় আপনার? সেলিম বললেন, মশাল হতে পারে না? কাকাবাবু বললেন, ওটা এক জায়গায় নেই, সরে সরে যাচ্ছে। সেলিম বললেন, মশাল হাতে নিয়ে যদি কেউ দৌড়ায়, তাহলে ওরকমই মনে হতে পারে। আরেকটু দেখে কাকাবাবু বললেন, মশাল নিয়ে কে দৌড়াবে? কেন দৌড়াবে? সন্তু বলল, আমি ওখানে গিয়ে দেখে আসবো। সেলিম বললেন, না, প্রথম রাত্রিটা বাইরে বেরোবার দরকার নেই। আগে সবকিছু বুঝে নেওয়া যাক, পালা করে রাত জেগে পাহারাও দিতে হবে। রাধা এরই মধ্যে ঘুমিয়ে পড়েছে, জোজোর চোখ জুড়েও আসছে। কাকাবাবু বললেন, ওই অস্পষ্ট আলোটা যদি মশাল হয়, তাহলে কেউ একটা ছোট্ট জায়গায় ওটা নিয়ে একবার এদিক একবার ওদিক যাচ্ছে। ব্যায়াম করছে নাকি? সেলিম বললেন, একটা আলো তো দেখা যাচ্ছে ঠিকই। কাকাবাবু বললেন, অন্ধকার রাত্রিরে যদি সমুদ্রের ধারে বসে থাকেন, তাহলে দেখতে পাবেন একসময় দূরের ঢেউগুলোর উপর আলো রয়েছে, ঠিক যেন আলোর মালা। সেলিম বলল, জানি, ওগুলো ফসফরাস, সমুদ্রের জলে খুব বেশি থাকে, অন্ধকারে জ্বলজ্বল করে। কিন্তু এটা তো জলে নয়, মাটিতে, একটু উঁচুতে। কাকাবাবু জিজ্ঞেস করলেন, আপনি উইলো দ্য উইল্প কাকে বলে জানেন? কিংবা জ্যাক ও ল্যান্টার্ন? সেলিম বললেন, না, জানি না তো। কাকাবাবু বললেন, আমরা বাংলায় একে বলি আলিয়া। অগভীর জলাভূমি, যেখানে মানুষজন বেশি যায় না, সেখানে এই আলিয়া দেখা যায়। নির্জন মাঠের মধ্যে অনেকে এই দেখে ভূতের ভয় পায়। কেউ ভাবে ঘোমটা দেওয়া পেতনি, কেউ ভাবে মানুষ নেই। তবে শূন্যে মশাল জ্বলছে, কেউ বা সাহস করে ওটাকে ধরতে যায়, কিন্তু ওটাকে ধরা তো যায় না। ওর দিকে এগুলোই দূরে সরে যায়। যেমন সমুদ্রের ঢেউয়ের মাথায় ফসফরাসের আলো কি ধরা যায়? এই আলো আসলে ফসফরাস, তার সঙ্গে হাইড্রোজেন মিশিয়ে যে গ্যাস হয়।
সেই গ্যাসটাকেই এক এক সময় আলোর মতন মনে হয়। সে আলোটা লাফায়, ঠিক যেন মনে হয় নাচছে, কিংবা মানুষের মতো দৌড়াচ্ছে। নির্জন রাত্রিতে তা দেখে ভয় লাগতেই পারে, প্রকৃতির কত বিচিত্র রূপ। দূরবীন দিয়ে আরেকবার দেখে নিয়ে কাকাবাবু আবার বললেন, অবশ্য এই আলোটা আলেয়া নাও হতে পারে। কাল দিনের বেলা জায়গাটা পরীক্ষা করে দেখতে হবে। আপনি আর আমি যাব। সেলিমের কাছে কোনো সাড়া শব্দ না পেয়ে কাকাবাবু তাকিয়ে দেখলেন সেলিম দেওয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছেন। সন্তু, জোজো সবাই শুয়ে পড়েছে মাটিতে। কাকাবাবুর একবার হাই উঠল। তিনি অবাক হয়ে ভাবলেন, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল সবাই? রাত তো বেশি হয়নি। হাওয়ার তেজ বেড়েছে, শো শো শব্দ হচ্ছে। কমান্ডোটি বাইরে বসে আছে। কাকাবাবু একবার ভাবলেন তার সঙ্গে কথা বলবেন, কিন্তু তারও খুব ক্লান্ত লাগলো। সারাদিন কম ধকল তো যায়নি। তাছাড়া দুশ্চিন্তা ছিল খুব। সেসব মিটে গেছে বলে শরীরটা বিশ্রাম নিতে চাইছে। কাকাবাবু ভাবলেন কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়া যাক। প্রতি রাত্রি তারা 2-3 বার ঘুম ভাঙে। মাঝরাতে উঠে কমান্ডোকে ছুটি দিয়ে তিনি পাহারা দিবেন। সেই জানালার রেলিংয়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন কাকাবাবু। সকালের আলো চোখে লাগবার পর তার ঘুম ভাঙল। প্রথমে তার লজ্জা হলো, রাত্রিরে একবারও জাগেননি, কমান্ডোকে ছুটি দেওয়া হয়নি। সন্তুরা সবাই এখনো ঘুমিয়ে আছে। কাকাবাবু তাড়াতাড়ি বাইরে এসে দেখলেন অস্ত্রটা পাশে রেখে কমান্ডো দিব্যি ঘুমোচ্ছে নাক ডাকিয়ে। এই তার পাহারা দেওয়ার ছিরি। রাত্রিটা অবশ্য কিছু ঘটেনি। দিনের আলোয় পুরো দ্বীপটা খালি পড়ে আছে। কোনো জনপ্রাণীর চিহ্ন নেই। দূরে দেখা যাচ্ছে সমুদ্র। ঘরে এসে কাকাবাবু সন্তুর নাম ধরে ডাকতে সে উঠে বলল, দুহাত চোখ মুছতে মুছতে বলল, এ কি, সকাল হয়ে গেছে? কাকাবাবু বললেন, খুব ঘুমিয়েছিস? সন্তু বলল, কখন যে ঘুমিয়ে পড়ল টেরই পাইনি। সন্তু ডেকে তুলল জোজোকে। একে একে সবাই উঠল। সেলিমও খুব লজ্জা পেয়ে গেছেন। ক্ষমা চাইবার ভঙ্গিতে কাকাবাবুকে বললেন, ছি ছি ছি, আমারও পাহারা দেবার কথা ছিল। শরীরটা যে এত ক্লান্ত হয়ে পড়েছিল বুঝতে পারিনি। আপনি অনেকক্ষণ জেগেছিলেন তাই না? কাকাবাবু বললেন, আমিও একটানা ঘুমিয়েছি। আপনার লজ্জা পাওয়ার কিছু নেই। সেলিম চলে গেলেন চা বানাতে। অন্যরাও রান্নাঘরে গিয়ে ভিড় করল। শুধু কাকাবাবু বসে রইলেন জানালার বেদিতে। তার কপাল কুঁচকে গেছে। চা এলো কাগজের গিলাসে। তাতে চুমুক দিতে দিতে সেলিম বললেন, যাই বলুন, এমন চমৎকার গাঢ় ঘুম বহুদিন হয়নি। শরীরটা বেশ ঝরঝরে লাগছে। কাকাবাবু বললেন, ঘুমের ওষুধ খেয়ে ঘুমোবার মতো, তাই না? সেলিম বললেন, ঠিকই বলেছেন, প্রায় অজ্ঞান হওয়ার মতন ঘুম। কাকাবাবু গম্ভীরভাবে বললেন, অথচ আমরা কেউ ঘুমের ওষুধ খাইনি। সবাই মিলে একসঙ্গে ঘুমিয়ে পড়াটা মোটেই স্বাভাবিক নয়। যতই ক্লান্তি থাক, আমি কখনোই সারা রাত একটানা ঘুমোতে পারি না। অথচ কাল একবারও জাগিনি। এটা জোজোদের বোটের মতন ব্যাপার নয়। সেলিম বিস্মিত বললেন, সবাই একসঙ্গে একটানা ঘুমিয়েছি, কি করে এমন হলো? কাকাবাবু বললেন, তা আমিও জানি না। সন্তু জিজ্ঞেস করলো, কাকাবাবু, তুমি একটা বাঁশির আওয়াজ শুনেছিলে? কাকাবাবু বললেন, বাঁশির আওয়াজ? না, শুনিনি। সন্তু বলল, সত্যি শুনেছি না স্বপ্নে দেখেছি তা জানি না, তবে মনে হচ্ছিল হাওয়ার শব্দের সঙ্গে খুব মৃদুভাবে বাঁশির মতন কিছু একটা বাজছে। রাধা বলল, আমিও শুনেছি বাঁশির আওয়াজ। সন্তু বলল, দুজনে একই জিনিস শুনলে তো স্বপ্ন হতে পারে না। কাকাবাবু বললেন, কে বাঁশি বাজাবে? কেউ তো ছিল না। জোজো বলল, অনেকে মনে করে ভূতেরা বাঁশি বাজাতে পারে না, কিন্তু জার্মানিতে একটা ভূতের বাড়িতে আমি নিজের কানে শুনেছি, সে বাঁশি শুনলেই ঘুম পায়। জোজোর কথায় পাত্তা না দিয়ে সেলিম বললেন, বাঁশি বাজুক আর না বাজুক, আমরা একসঙ্গে ঘুমিয়ে পড়েছি, এটা একটা রহস্যময় ব্যাপার। চলুন কাকাবাবু, আগে আমরা কাল রাতে সেই আলিয়া জায়গাটা দেখে আসি।
মুখ টুক ধুয়ে তৈরি হয়ে সবাই মিলে গোটা দ্বীপটায় ঘুরে দেখা হলো। কোথাও মানুষের থাকার কোনো চিহ্ন নেই। এক জায়গায় কিছু গাছপালা আছে, সেখানে কিছু কিছু পুরনো গাছের ডাল মাটিতে পড়েছে। সেখানকার মাটি বেশ ভিজে ও মাঝে মাঝে গর্ত। সেই গর্তে জল ভর্তি, অর্থাৎ দ্বীপের এই দিকটায় মাঝে মাঝে সমুদ্রে জল উঠে আসে। কয়েকটা মরা মাছও দেখা গেল। নরম মাটিতে কাকাবাবুর ক্রাচ গেঁথে গেঁথে যাচ্ছে। তার অসুবিধা হচ্ছে হাঁটা চলায়। সন্তু বলল, কাকাবাবু, আমি আর জোজো একটু এগিয়ে যাব, সমুদ্রে স্নান করে আসবো। কাকাবাবু বললেন, যা, জোজোর হাত ধরে থাকিস, তবে সেই চশমা তো নেই, স্নরকেলিং করা অসুবিধে হবে না। রাধাও চলে গেল ওদের সঙ্গে। সেলিম বললেন, এই ঘুমের ব্যাপারটা বেশ ভাবিয়ে তুলল। যদি কেউ আমাদের ঘুম পাড়িয়ে থাকে তবে তার উদ্দেশ্য কি? আমাদের তো কোনো ক্ষতি করিনি। কোনো মন্তব্য না করে কাকাবাবু বললেন, হুম। সেলিম বললেন, এমনও হতে পারে এখানকার বাতাসে কোনো জীবাণু আছে, কোনো ভাইরাস, তাতে বেশিক্ষণ নিঃশ্বাস নিলে ঘুম পায়। কাকাবাবু বললেন, এমন কোনো ভাইরাসের কথা আমি কখনো শুনিনি। সেলিম বললেন, হয়তো আর কোথাও নেই, শুধু এখানেই আছে। এই কথাটা একবার রটে গেলে এখানে ঝাঁকে ঝাঁকে ট্যুরিস্ট ছুটে আসবে, শুধু ভালো করে ঘুমোবার জন্য। কাকাবাবু বললেন, সেটা খুব ভালো হবে না। এখানে কোরাল রিফ আছে, আপনি জানেন? বেশি লোক এলে তা নষ্ট হয়ে যাবে। সেলিম বললেন, কোরাল রিফের কথা শুনিনি তো। কাকাবাবু বললেন, দুপুরের দিকে আমিও সমুদ্রে নামবো, তখন আপনাকে দেখাবো। বাড়িটাতে ফিরে এসে কাকাবাবু বললেন, আরেকবার ছিপ চা কিংবা কফি খেলে হয় না? এবার আপনি বসুন, আমি বানিয়ে নিয়ে আসছি। না না, রান্নাটা আমার দায়িত্ব, আপনি বসুন। আকাশ পরিষ্কার ছিল, হঠাৎ ঘনিয়ে এলো মেঘ, তারপরে ঝড় উঠল। সমুদ্রে এরকম যখন তখন ঝড় বৃষ্টি হয়, কিন্তু এখানে মেঘ যেন দৌড়াচ্ছে, এক এক জায়গায় মেঘের মধ্যে ঝড়ের তোলপাড় হচ্ছে। এই দৃশ্য সবসময় দেখা যায় না। একবারও মেঘের গর্জনা শোনা গেল না, দেখা গেল না বিদ্যুতের ঝলক। এরকম ঝড় বোধ হয় শুধু সমুদ্রের মধ্যে কোনো দ্বীপে বসেই দেখা যায়। কাকাবাবু সন্তুদের জন্য চিন্তিত হয়ে পড়লেন। ওরা এখনো জলের মধ্যে থাকলেই এই ঝড় ওদের অনেক দূরে টেনে নিয়ে যেতে পারে। তিনি জানালার দিকে চেয়ে রইলেন। সেলিম বললেন, ছেলেমেয়েরা সমুদ্রে গেল এই ঝড়ের মধ্যে? সন্ধ্যুরা প্রায় তখনই ফিরে এলো দৌড়াতে দৌড়াতে। কাকাবাবু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। রাধা বলল, আকাশের অবস্থা দেখে আমি কিন্তু জলে নামিয়ে নি। জোজো বলল, ঝড়ের সময় সমুদ্রের স্রোত খুব বেড়ে যায়, আমাদের আরেকটু হলে স্রোতের টেনে ভেসে যেতে হতো। আমি এর মধ্যে অনেকটা সাঁতার শিখে গেছি। সন্তু একেবারে গম্ভীর, কোনো কথাই বলছে না। একটু পরে কাকাবাবু জিজ্ঞেস করলেন, তোর কি হয়েছে রে সন্তু? সন্তু কেমন যেন ফ্যাল করে চেয়ে রইল, তারপর আস্তে আস্তে বলল, কাকাবাবু, আমি তোমাকে একটা কথা বলবো, এখানে না, তুমি একটু পাশের ঘরে আসবে? কাকাবাবু একটু অবাক হয়ে বললেন, কেন, পাশের ঘরে যেতে হবে কেন? যা বলবার এখানে বল না। সন্তু তবু চুপ করে রইল। কাকাবাবু সেলিমের দিকে তাকিয়ে বললেন, লোকজনের সামনে কানে কানে কথা বলা কিংবা এক পাশে ডেকে গোপনে কথা বলা খুবই অভদ্রতা, আমি একদম পছন্দ করি না। সন্তু তা জানে, তবুও যখন জোর করছে নিশ্চয়ই কোনো কারণ আছে, কিছু মনে করবেন না। তিনি সন্তুকে নিয়ে পাশের ঘরে চলে গেলেন। সন্তু মুখ নিচু করে বলল, ওদের সামনে কিছু বলতে চাইনি, কেউ বিশ্বাস করবে না, শুনে হয়তো হাসবে, তুমিও বিশ্বাস করবে না কিনা জানি না। কাকাবাবু সন্তুর কাঁধে হাত দিয়ে নরম গলায় বললেন, আমি কি তোর কোনো কথায় অবিশ্বাস করতে পারি? সন্তু বলল, আমি জলে ডুব দিয়ে কোরালগুলো দেখছিলাম, হঠাৎ একটা ব্যাপার হলো, আমি তার কোনো মানেই বুঝতে পারছি না। ডুব সাঁতার কাটছি, এক জায়গায় কিসের সঙ্গে যেন খুব জোরে জোরে মাথা ঠুকে গেল, অথচ সেখানে কিছু নেই, পাথর নেই, এমনকি কোনো মাছও নেই, শুধু জল। সে জলে যেন পাথরের মতো কঠিন। আমি আবার সেখানটায় যেতে আবার ধাক্কা, এবার ছিটকে গেলাম দূরে, মাথায় বেশ লেগেছে,
যেন একটা পাথরের দেওয়ালের সঙ্গে, অথচ দেওয়াল টেওয়াল কিছুই নেই। সন্তু কপালে একপাশে হাত দিয়ে দেখিয়ে বলল, এইখানটায় খুব লেগেছে। কাকাবাবু দেখলেন সন্তুর কপালে সেইখানটা ফুলে গেছে, রক্ত জমে কালচে দেখাচ্ছে। সন্তু জিজ্ঞেস করলো, জল তো পাথরের মতো শক্ত হতে পারে না, তবে কি আমার মনের ভুল? কাকাবাবু বললেন, মনের ভুল হলে কপাল ফুলে যায় না। শোন সন্তু, আমরা ঠিক এরকম হয়েছিল আগের দিন। জলের নিচে কিছুর সঙ্গে আমার জোরে ধাক্কা লেগেছিল, কিন্তু সেখানে পাথর টাথর কিছু ছিল না, শুধু জল। আমারও একবার খটকা লেগেছিল। জল যদি বরফে জমে যায় তাতে ধাক্কা লাগতে পারে, বরফ অনেক সময় পাথরের মতনই শক্ত হয়, কিন্তু বরফ কিছু ছিল না। সন্তু যেন খানিকটা স্বস্তি পেয়ে বলল, তোমারও এরকম হয়েছিল? সত্যি? কি করে হয় এমন? কাকাবাবু বললেন, আমিও বুঝতে পারছি না। সেদিন থেকে ভেবে চলেছি আবার ঠিক ওই জায়গাটা নেমে দেখতে হবে। সন্তু বলল, কাকাবাবু, দ্বিতীয়বার আমার মনে হয়েছিল শুধু ধাক্কা লাগেনি, কেউ বা কিছু আমাকে ঠেলে দিল, জ্যান্ত কিছু, অথচ দেখা যাচ্ছে না। অদৃশ্য কোনো প্রাণী হতে পারে? পৃথিবীতে অদৃশ্য কোনো প্রাণী আছে বলে তো শোনা যায়নি। অদৃশ্য শক্তি আছে, যেমন ধর ইলেকট্রিসিটি, যেমন মাধ্যাকর্ষণ, চুম্বকী টানও একই রকম। জলের মধ্যে ইলেকট্রিক ফিল্ড দিয়ে তৈরি হতে পারে কিনা তা জানি না, কোনো বিজ্ঞানীকে জিজ্ঞেস করতে হবে। তার আগে আমি ওই জায়গাটা গিয়ে দেখব। সন্তুর হাত ধরে সামনের ঘরে নিয়ে এসে কাকাবাবু বললেন, সেলিম সাহেব, সন্তু আপনাদের সামনে কথাটা বলতে চাইনি, কারণ আপনারা হয়তো বিশ্বাস করতেন না। তবু আপনাদের জানা উচিত, জলের অনেকটা নিচে সন্তুর গায়ে কোনো একটা কঠিন জিনিসের ধাক্কা লেগেছিল, অথচ সেখানে কিছু ছিল না। সন্তু এটা জানায়নি, এরকম একটা অভিজ্ঞতা আমারও হয়েছে। জোজো বলল, ও বুঝেছি, ইলেকট্রিক ফিশ, এক ধরনের ইল মাছ, কাছাকাছি গেলেই কারেন্ট মারে। সেখানে সন্তু বলল, সেখানে কোনো মাছই ছিল না, ইল মাছ কি অদৃশ্য হতে পারে নাকি? জোজো বলল, হ্যাঁ পারে। ইল মাছ নিজেই নিজের শখ খেয়ে মাঝে মাঝে অদৃশ্য হয়ে যায়। একবার বারমুডা ট্রায়াঙ্গলের কাছে 5 জন নাবিক ইলেকট্রিক শক খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, অথচ সেখানে কিছুই ছিল না। পরে জানা গেল ওটা অদৃশ্য ইল মাছের কাণ্ড। রাধা দুদিকে মাথা দুলিয়ে বলল, না ভাই, আমি বই পড়তে পড়েছি, ইল মাছ নিজে কখনো শক খায় না। মাকড়সা যেমন নিজের জালে আটকা, আর শক খেলেও কেউ অদৃশ্য হতে পারে না, কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয়। জোজো বলল, হ্যাঁ সম্ভব, অনেক প্রাণী অদৃশ্য হতে পারে, যেমন জোনাকি, যেমন মশা, যেমন চোখ গেল পাখি। আর ভূত হলে তো কথাই নেই, মাছেরাও, মানে খুব বড় মাছ মরে গেলে ভূত হয়। একবার সিডনিতে, সন্তু বলল, বারমুডা ট্রায়াঙ্গেলের সব গল্পই বানানো। আর জোজো, তোর মাছ ভূতের গল্প আমরা এখন আর শুনতে চাই না, এটা সিরিয়াস ব্যাপার। সেলিম মুগ্ধ দৃষ্টিতে জোজোর দিকে তাকিয়ে বললেন, এই ছেলেটি তো দারুণ ক্ষমতা, চোখের নিমিষে গল্প বানাতে পারে। কাকাবাবু বললেন, ঝড় থামলে আমি এখানকার জলে নেমে দেখব। সেলিম বাইরের দিকে তাকিয়ে বললেন, এই ঝড় থামবার কোনো লক্ষণই নেই। কাকাবাবু বললেন, তবু কমে আসছে। সন্তু তখন বলল, কানা যেন আসছে এদিকে। দরজার বাইরে দাঁড়ানো কমান্ডারটি বলল, কিছু লোক আসছে, ফায়ার করব? কাকাবাবু বললেন, না না, আগে গুলি ছোড়ো না, কাছে আসুক। ঝড়ের মধ্যে কোনো রকম মাথা ঢাকা দিয়ে দুলে দুলে আসছে দুজন, তাদের মুখ দেখা যাচ্ছে না। কাকাবাবু আর সেলিম রিভলভার বার করে জানালাটার দুপাশে দাঁড়িয়ে পড়লেন। আর একটু কাছে আসার পর সে আগন্তুকদের একজন চেঁচিয়ে জিজ্ঞেস করল, এনিবডি হোম? এনিবডি? কাকাবাবু অবাক হয়ে বললেন, এ কি, এ তো আমার বন্ধু নরেন্দ্র বর্মার গলা। সে দারুণ অসুস্থ, সে আসবে কি করে? জোজো বলল, অন্য কেউ নরেন্দ্র কাকার গলা নকল করতে পারে, আমি তো আমাদের প্রধানমন্ত্রীর গলাও নকল করতে পারি। কাকাবাবু চেঁচিয়ে বললেন, আপনারা কে? মাথার উপর হাত তুলে এগিয়ে আসুন। ওদের একজন বলল, আমি দুঃখিত,
আমার পক্ষে হাত তোলা সম্ভব নয়। তারপর হেসে উঠল হা হা করে। এবার দেখা গেল সত্যি নরেন্দ্র বর্মা আর তার সঙ্গে নাইডু। নরেন্দ্র বর্মা একটা হাত নিয়ে কাঁধ ও বুকজোড়া মস্ত ব্যান্ডেজ, নাইডুর হাতে একটা রাইফেল। কাকাবাবু এখনই অবিশ্বাসী সুরে বললেন, নরেন্দ্র তুমি এই অবস্থায় এলে কি করে? নরেন্দ্র ঘরের মধ্যে এসে বললেন, কেমন আছো তোমরা সবাই? দেখতে এলাম। রাজা, আমার হাতে গুলি লেগেছে, পায়ে তো কিছু হয়নি, আর বাঁ হাত দিয়েও আমি রিভলভার চালাতে পারি। কাকাবাবু নাইডুর দিকে তাকিয়ে বললেন, এই ঝড়ের মধ্যে আপনারা বোট চালিয়ে এলেন কি করে? নাইডু বললেন, একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। আমরা এতখানি বোট চালিয়ে এলাম, সমুদ্রে কোথাও ঝড় বৃষ্টি নেই, শুধু এত ঝড় এই দ্বীপটায়। এটা কি করে সম্ভব? নরেন্দ্র বললেন, হতে পারে, প্রকৃতির মধ্যে এমনও অনেক কিছু হয় যার আমরা ব্যাখ্যা জানি না। রাজা শোনো, একটা ভালো খবর আছে। তোমরা রকেট হায়দ্রাবাদে আর অন্যদের গ্রেফতার করেছো, দারুণ সাহস দেখিয়েছ। কাকাবাবু বললেন, আমরা কিছুই করিনি, ওরা ঘুমিয়ে ঘুমিয়ে ধরা দিয়েছে। নরেন্দ্র বললেন, শোনোই না, ওদের আসল উদ্দেশ্য ছিল অন্য। যোজকে তুলে নিয়ে গিয়ে ওরা আমাদের দৃষ্টি এদিকে ফিরিয়ে রাখতে চেয়েছিল, আর দলের অন্য লোক প্ল্যান করেছিল জেল থেকে ডিমুলোকে উদ্ধার করে নিয়ে যাবে। এটা একটা পুরনো কায়দা। অনেক জায়গাতেই ক্রিমিনালরা একদিকে নজর ঘুরিয়ে রেখে অন্যদিকে একটা বড় কাণ্ড করে। সেটা আজ করে কাল একটা ফাঁদ পাতা হয়েছিল। ডিমুলোকে জেল থেকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল একটা গাড়িতে, সবচেয়ে একজন মাত্র গার্ড। ঠিক এক জায়গায় অন্য একটা গাড়ি এসে 5 জন বন্দুকধারী ডিমুলোকে উদ্ধার করতে গেল। পুলিশ কমিশনার 2 গাড়ি পুলিশ নিয়ে তৈরি সবকটাকে জালে তোলা হয়েছে। ওদের পুরো দলটাই এখন শেষ। রাজা, এর জন্য তোমার কর্তৃত্ব অনেকখানি। কাকাবাবু বিরক্তভাবে বললেন, ধ্যাত, লোকে শুনে বিশ্বাস করবে যে কয়েকটা সাংঘাতিক ক্রিমিনাল সন্ধে হতে না হতেই ঘুমিয়ে পড়েছিল, আর আমরা তাদের হাতে হাত করা পরিয়ে দিয়েছি। এ কথা শুনলে লোকে হাসবে। আসল রহস্যটা কিছুই বোঝা যাচ্ছে না। নয়নদে বললেন, তোমরা কাল রাত্রিরে কি দেখলে বললো? নতুন কিছু ঘটেছে? সেলিম বললেন, আমরা দূরে কয়েকটা আলো দেখেছি মাত্র, আর কিছু না। কোনো শব্দ শুনিনি, কেউ আমাদের ঘুমে ব্যাঘাত করেনি। কাকাবাবু বললেন, কেন আমরা 7 তাড়াতাড়ি একসঙ্গে ঘুমিয়ে পড়লাম সেটা বলুন। সেটা মোটেই স্বাভাবিক নয়। রাধা বলল, আর সে বাঁশির শব্দ? নরেন্দ্র বললেন, বাঁশি? বাঁশি কে বাজালো? কাকাবাবু বললেন, তা জানি না, ঝড়ের শব্দ হতে পারে। তাছাড়া এখানে জলের তলাতেও এমন কিছু ঘটেছে। নাইডু এবার বললেন, মিস্টার রায়চৌধুরী, ওসব কথা পরে শুনবো। আমাদের মন্ত্রীমশাই আমার ওপর খুব রাগ করেছেন। 2টো অল্প বয়সী ছেলে, একটি মেয়ে, তাছাড়া আপনি, মানে আপনার একটা পা ভাঙা, আপনাদের আমি এই দ্বীপে রেখে গেছি শুধু সেলিমের ভরসায়। এটা খুবই অন্যায় হয়েছে। যদি আপনাদের কোনো বিপদ হয় তাহলে সবাই আমাদের সরকারকে দোষ দেবে। তাই আমার উপর অর্ডার হয়েছে আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে নিয়ে যেতে হবে। তৈরি হয়নি, আমরা এক্ষুনি যাব। কাকাবাবু বললেন, বিপদ তো কিছু হয়নি, এত ভয়ের কি আছে? নাইডু বললেন, বিপদ হলে তো মুখ দেখাবার উপায় থাকবে না। এখানে যা যা ঘটেছে তা তো স্বাভাবিক নয় মোটেও। আমাকে গভর্নমেন্টের অর্ডার মানতেই হবে। কাকাবাবু বললেন, এই ঝড়ের মধ্যে যাবে কি করে? এখন বোটও চালানো তো বিপজ্জনক। নরেন্দ্র বর্মা বললেন, এই ঝড়টাও তো অদ্ভুত, বোটে চেপে একটুখানি গেলেই আর ঝড় নেই। কাকাবাবু বললেন, আমার এখন যাবার ইচ্ছে নেই। নরেন্দ্র বললেন, রাজা, তুমি না গেলেই সন্তু আর জোজো যেতে চাইবে না, আমি জানি। শোনো, তুমি আর আমি বিপদ নিয়ে খেলা করতে পারি, কিন্তু ওদের জীবনে ঝুঁকি নেওয়া চলে না, বিশেষত যে বিপদকে চোখে দেখা যাচ্ছে না। কাকাবাবু বললেন, আমার এখন যাবার ইচ্ছে নেই। নরেন্দ্র বললেন, রাজা, তর্ক করে কোনো লাভ নেই। সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে কয়েক মিনিটের মধ্যেই বেরিয়ে পড়া গেল। ঝড় এখনো চলছে, সঙ্গে সামান্য বৃষ্টি, তবে বড় বড় ফোঁটা। মেঘে কোনো শব্দ নেই। ওরা লাইন বেঁধে এগোচ্ছেন বোটের দিকে। একেবারে সামনে কমান্ডো আর পেছনে সেলিম।
হঠাৎ এক জায়গায় দপ করে আলো জ্বলে উঠল। খুব বেশি দূরে নয়, এত ঝড়ের মধ্যেও মশালের মতন আলো, একটু একটু কাঁপছে মাত্র। সাধারণ মশাল হলে নিভে যেত, আবার একটু আলো জ্বলে উঠল, আরো একটা। সব মিলিয়ে প্রায় 9-10টা মশালের মতন, কারা যেন হাতে নিয়ে চলেছে, অথচ কাউকে দেখা যাচ্ছে না। এই দলটি থমকে দাঁড়িয়ে পড়ল। সেলিম ফিসফিস করে জিজ্ঞেস করলো, কাকাবাবু, এই কি আপনার সে আলিয়া হতে পারে? কাকাবাবু দুদিকে মাথা নেড়ে বললেন, না, অন্য কিছু। নায়ু বলে উঠলেন, স্ট্রেঞ্জ, ওদিকে দেখুন। সে আলোগুলো পরপর নেমে গেল সমুদ্রে, আবার সমুদ্র থেকে উঠে আসতে লাগলো আলো। নরেন্দ্র বললেন, এই আলোতে আগুন নেই, জলও নেভে না। জল থেকে উঠে এসে কয়েকটা আলো পরপর সার বেঁধে দাঁড়িয়ে গেল মাটি থেকে খানিকটা উঁচুতে, ঠিক যেন মনে হয় কয়েকজন সেই মশাল ধরে আছে। নরেন্দ্র বললেন, আমার কেমন যেন অনুভূতি হচ্ছে যে কয়েকজন মানুষ আমাদের দেখছে, অথচ আমরা দেখতে পাচ্ছি না। রাজা, কোনো মানুষ কি সত্যি অদৃশ্য হতে পারে? কাকাবাবু আস্তে আস্তে মাথা নেড়ে বললেন, না, আমরা দেখতে না পেলেও তাকে অদৃশ্য বলা যায় না। যেমন জলের রঙের মধ্যে 7টা রং লুকিয়ে থাকে, তাকে আমরা সবসময় দেখতে পাই। রামধনু উঠলে দেখি, তেমনি অন্য কোনো রঙের মধ্যে দিয়ে দেখলে হয়তো দেখা যেত ওখানে সত্যি কিছু মানুষ কিংবা অন্য কোনো প্রাণী ওই মশাল ধরে দাঁড়িয়ে আছে। নরেন্দ্র বললেন, তোমারও মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে, আমাদের দেখছে? কাকাবাবু বললেন, হ্যাঁ, কিন্তু কোনো শব্দ করছে না। রাধা কাকাবাবুর গা ঘেঁষে দাঁড়ালো, তার মুখে ভয়ের ছাপ। জোজো বলল, আমি দেখতে পাচ্ছি অন্য গ্রহের প্রাণী, অনেকটা মানুষেরই মতন। নরেন্দ্র বললেন, জোজো, এখন চুপ করো। হঠাৎ সন্তু ছুটে গেল সেই মশালগুলোর দিকে। নরেন্দ্র চেঁচিয়ে বললেন, এই সন্তু, যেও না, যেও না। সন্তু শুনল না। সে দৌড়ে গিয়ে একটা মশাল ধরতে গেল, সঙ্গে সঙ্গে মশালটা উঠে গেল একটু উপরে। সন্তু লাফিয়ে লাফিয়ে সেটাকে ধরার চেষ্টা করল। তারপরে কে যেন একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল সন্তুকে। সে মাটিতে ছিটকে পড়ে গেল। নরেন্দ্র বললেন, রাজা, আমার কোটের ডান পকেটে সানগ্লাস আছে, সেটা বার করে দেখো তো, কোনো সুবিধা হয় কিনা। কাকাবাবু নরেন্দ্র সানগ্লাসটা চোখে লাগিয়ে উত্তেজিতভাবে বললেন, হ্যাঁ, দেখতে পাচ্ছি, খুবই অস্পষ্ট। অন্য কোনো রঙে কাজ হলে আর সুবিধে হতো বোধ হয়। এখন যা দেখছি ঠিক যেন কোনো আকার নেই, ঠিক জলের মতন। বরফ না হয়েও যেন জল জমে গেছে, চোখ মুখ বোঝা যাচ্ছে না। নরেন্দ্র বললেন, দেখি দেখি, আমাকে একবার দাও তো। তিনি নেওয়ার আগেই জোজো একটা কাণ্ড করল। সে দুপা সরে গিয়ে মুখ দিয়ে বিকট শব্দ করতে লাগলো, আর খুব জোরে জোরে ঝাঁকাতে লাগলো মাথা, যেন সে পাগল হয়ে গেছে। নরেন্দ্র বিরক্ত হয়ে বললেন, এখন জোজোর এইসব দুষ্টুমি আমার মোটেই ভালো লাগছে না। জোজো এত জোরে মাথা ঝাঁকাচ্ছে যেন তার মাথাটা ছিঁড়ে যাবে, আর এমন সব অদ্ভুত আওয়াজ করছে, টিভির চ্যানেল গোলমাল হলে যেমন আওয়াজ হয় সেই রকম। সন্তু উঠে এসে জোজোকে ধরতে যেতে বলল, এই জোজো, এখন কি ছেলে মানুষই করছিস? জোজো সরে গেল আরো খানিকটা। কাকাবাবু তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, ওকে ছেড়ে দে সন্তু। জোজো এবার গলা দিয়ে একবার ঘর ঘর শব্দ করি একবারে স্বাভাবিক গলায় বলল, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। জোজো এই কথাটাই বলতে লাগলো বারবার। কাকাবাবু জিজ্ঞেস করলেন, আপনারা কে, কোথা থেকে এসেছেন? জোজো বলল, আমরা আকাশে অনেক দূরে থাকি, আমরা আকাশে অনেক দূরে থাকি, আমরা আকাশে অনেক দূরে থাকি। তোমাদের ভাষা জানি না, তাই এই ছেলে মানুষটির মনের মধ্যে ঢুকে কথা বলছি। আমরা এখান থেকে কিছু কিছু জিনিসের নমুনা নিতে এসেছি। জলের তলায় এখানে অনেক কিছু থাকে, আমাদের ওখানে সেসব নেই। কাকাবাবু বললেন, আপনাদের পরিচয় আর একটু ভালো করে বলবেন? জোজো বলল, বিদায় বিদায় বিদায়। সঙ্গে সঙ্গে শোনা গেল খুব হালকা একটা বাঁশির শব্দ, ভারী মিষ্টি আওয়াজ। কয়েক মুহূর্তের মধ্যে এরা ধপাধপ শুয়ে পড়তে লাগলো মাটিতে, তারপরেই ঘুমে আচ্ছন্ন। কাকাবাবু মাটিতে পড়ে গিয়ে অতি কষ্টে চোখ খুলে দেখতে চাইলেন। দেখলেন
মশলার মতন আলুগুলো ক্রমেই উঠে যাচ্ছে উপরে। তারপর ঘুমিয়ে পড়লেন তিনি। সবারই প্রায় ঘুম ভাঙল একসঙ্গে বিকেলের দিকে। ঝড় থেমে গেছে, আকাশ পরিষ্কার ঝকঝকে নীল। একে একে উঠে বসলেন কাকাবাবু, নরেন্দ্র, সেলিমরা। কাকাবাবু প্রথমেই বললেন, জোজোর কোনো ক্ষতি হয়নি তো? জোজো, শোনো। জোজো খুব স্বাভাবিক গলায় বলল, কেন ক্ষতি হবে? সন্তু বলল, কাকাবাবু, জোজো যা করছিল তা কি সত্যি? জোজো নানা রকম অভিনয় করতে পারে। জোজো বলল, কি অভিনয় করেছিলে সন্তু? আমার কিছু মনে পড়ছে না কেন? নারীও বলল, এরকম একটা অভিজ্ঞতা জীবনে ভুলব না। কি যে ব্যাপার হলো, হঠাৎ ঘুমিয়ে পড়লাম কেন? সেলিম বলল, স্যার, সব ব্যাপারটাই রহস্যময়, কিন্তু এমন চিৎকার ঘুম আমার কখনোই হয়নি। শরীরটা খুব ঝরঝরে আর মনটা ফুরফুরে লাগছে। নাইরে বললেন, তা ঠিক। জোজো উঠে দাঁড়িয়ে বলল, তোমাদের কারো খিদে পায়নি? সবচেয়ে রহস্যময় ব্যাপার কি জানিস শুনতো? ঠিক সময় কেন খিদে পায়? আর পাউরুটি নেই? আগে তো খানিকটা খেয়ে নেই, তারপর অন্য রহস্যের কথা ভাবা যাবে। সে কাঁধের ব্যাগ খুলে বলল, আরে, গোটা কত খেজুরও রয়ে গেছে, চমৎকার। সে টপটপ খেজুর খেতে লাগলো। আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু ও আশ্চর্যদ্বীপ। আজ ছিল এর শেষ পর্ব। আজকের গল্পটা একটু লম্বা হয়ে গেল, কিন্তু আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। সবার সাথে ভালো থাকবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, আর আমাদের গল্প পাঠ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।